Assalamu alaikum. I am Dr. Mohammad Saidur Rahman, Professor Forensic Medicine and Toxicology, Boshuntara Uddin Medical College. Hello dear student, how are you? আজকে আমি তোমাদের যে টপিকসটা নিয়ে আলাপ করব তোমাদের আইটেমের একটা গুরুত্বপূর্ণ টপিকস সেটা হলো ইম্পর্টেন্সি, স্টেরিলিটি অ্যান্ড আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। এই টপিকসটা থেকে তোমাদের আইটেমে অনেক ইম্পর্টেন্ট জিনিস আসে এবং তোমাদের ভাইভা প্রপ পরীক্ষায় অনেক ইম্পর্টেন্ট জিনিস জিজ্ঞাসা করা হয়। তো প্রথমত তোমাদের যে প্রশ্নটা জিজ্ঞাসা করা হবে যে হোয়াট ডু ইউ মিন বাই ইম্পর্টেন্সি? ইম্পর্টেন্সি মিনস ইনএবিলিটি টু পারফর্ম সেক্সুয়াল অ্যাক্ট ইজ নোন অ্যাজ ইম্পর্টেন্সি। তো এখানে দেখা যায় যে ইম্পর্টেন্সির কথা আসতে গেলে ইউজুয়ালি ইম্পর্টেন্সির ক্ষেত্রে আমরা সবসময় চিন্তা করি ইট ইজ এ কেস হুইচ ইজ রিলেটেড টু দ্য মেইল। তো ইম্পর্টেন্সির ক্ষেত্রে তখন তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য কজ, দ্য আন্ডারলাইন কজ অফ ইম্পর্টেন্সি। ইম্পর্টেন্সি কী কী কারণে আমাদের ইম্পর্টেন্সি হতে পারে? ইউজুয়ালি যেটা ইম্পর্টেন্সি আমাদের সচরাচর অনেকেই প্র্যাকটিস করে যারা ভেনারাল ডিজিজ এবং সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার নিয়ে যারা প্র্যাকটিস করে তাদের কাছে মেজরিটি ক্ষেত্রে আসে যে ইট ইজ এ সাইকোলজিক্যাল কেস অ্যান্ড psychological, emotional and fear and something. This is the most important case. Usually জিজ্ঞেস করা হলে যেটা বলা হয় সেটা হলো সাইকোলজিক্যালি যে কারণেই আমাদের দেশে বা মেল জেন্ডারে আমরা ইম্পর্টেন্সি অবজার্ভ করা হয়। বাট এর ছাড়াও আরও কিছু অনেক ইম্পর্টেন্ট কারণ আছে। এর ভিতরে আছে যেমন লোকাল যে ডিজিজ আছে আমাদের যে জেনিটেলিয়া ডিজিজ, যে অ্যাবসেন্স অফ পেনিস, ফিমোসিস, প্যারাফিমোসিস, তারপরে হলো যে তোমার আর অ্যাবসেন্স অফ পেনিস, তারপরে হলো যে ডিফর্মিটিস অর কনজেনিটাল অ্যানোমালিস অফ পেনিস। আদার দেন এখানে আছে তোমার টেস্টিকুলার এনি ডিজিজ লাইক হাইড্রোসিল, হার্নিয়া, ইট অলসো অ্যাফেক্ট দ্য আওয়ার ইম্পর্টেন্সি। পাশাপাশি কিছু জেনারেল ডিজিজ কন্ডিশন আছে যেমন তোমার গনোরিয়া, এনি সেক্সলি এসটিডি যে ইনফেকশাস ডিজিজগুলো আছে সেখান থেকেও আমাদের ইম্পর্টেন্সি হতে পারে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা দেখা যায় 40 ঊর্ধ্বর তার বেশি বয়সের ক্ষেত্রে ডায়াবেটিস ওয়ান অফ দ্য মেজর কজ অফ ইম্পর্টেন্সি। তোমাদের ভাই জিজ্ঞাসা করা হবে যে এমন একটা ডিজিজের নাম বলো যেখানে ইম্পর্টেন্সি হয়। তখন তোমরা বলো যে অনেক ডিজিজ বলো যে অ্যাজমা, তারপরে তোমরা বলো কার্ডিয়াক ডিজিজ। নো, ইট ইজ দ্য নট মেইন রিজন ইন কেস ইন আওয়ার কান্ট্রি ফর ইম্পর্টেন্সি। তো ইম্পর্টেন্সি মেন কারণ যেটাকে বলা হয় বাংলাদেশ, যখন আমরা তোমাদেরকে বোঝানোই আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করি, হিংস দেওয়ার চেষ্টা করি প্রফে বা তোমাদের আইটেমের সময় যে শাহবাগে একটা বড় হাসপাতাল আছে স্পেসিফিক্যালি এই ডিজিজের জন্য, তখন তোমাদের বলতে হবে যে ইট ইজ এ কেস অফ ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস ইজ দ্য ওয়ান অফ দ্য মেজর রিজন বিহাইন্ড দ্য ইম্পর্টেন্সি ইন আওয়ার কান্ট্রি। তো ইম্পর্টেন্সি হতে পারে। তো হোয়াট ইজ ইম্পর্টেন্সি, হোয়াট আর দ্য কজ বিহাইন্ড দ্য ইম্পর্টেন্সি, এটা আমাদের ভাই রিটেনে এমসিকিউতে কোশ্চেন থাকতে পারে। এরপর আসলে সেটা আমাদের নেক্সট টপিকস হলো স্টেরিলিটি। স্টেরিলিটি এখন মেল ফিমেল দুইজনের ক্ষেত্রে হবে। ইন কেস অফ মেলে আমরা যেটা চিন্তা করি এই ডেফিনেশনটা বলতে স্টেরিলিটি মে বি ডিফাইন অ্যাজ ইট ইজ দ্য ইনএবিলিটি টু প্রোক্রিয়েট ইন মেল অর কনসিভ ইন কেস অফ ফিমেল ইজ নোন অ্যাজ স্টেরিলিটি। তো এই স্টেরিলিটি বিভিন্ন কারণে হতে পারে। তোমাদের ভাই প্রফে রিটেনে এই কোশ্চেনটা আসে হোয়াট ডু ইউ মিন বাই স্টেরিলিটি and what are the cause of sterility in case of male or female. এই ক্ষেত্রে তোমাদের ভাই তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে যে যদি তুমি ফিমেল স্টুডেন্ট হও সেই ক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করা হবে যে হোয়াট আর দ্য কজ অফ স্টেরিলিটি ইন কেস অফ ফিমেল। ফিমেলের কী কী কারণে স্টেরিলিটি হতে পারে। এর ভিতরে আছে তোমার কনজেনিটাল অ্যানোমালিসের ভিতরে আছে তোমার ইন কেস অফ ফিমেলে তোমার অ্যাবসেন্স অফ ইউটেরাস, অ্যাবসেন্স অফ ভ্যাজাইনা, বা আরও হতে পারে যে তোমার ইনকমপ্লিট তোমার
ভ্যাজাইনাল ডিফর্মিটিস বা ইউটেরাল ডিফর্মিটিস, এখান থেকেও আমাদের হতে পারে, স্টেরিলিটি হতে পারে। তো এখান থেকে আমাদের স্টেরিলিটি হতে পারে। আর কি কারণে আমাদের স্টেরিলিটি হতে পারে? সাম লোকাল ডিজিজ, যেমন অর্কাইটিস, উফোরাইটিস, তারপরে সার্ভিসাইটিস, সালফিঙ্গো উফোরাইটিস, ঠিক আছে। তাহলে ফিমেলের ক্ষেত্রে হতে পারে তোমার ভ্যাজাইনাইটিস। এগুলো সবই আমাদের ইনফেকশন রিলেটেড, লোকাল ইনফেকশন রিলেটেড ডিজিজ। কী বললাম? ভ্যাজাইনাইটিস, সার্ভিসাইটিস, সালফিঙ্গো উফোরাইটিস, এখান থেকে আমাদের হতে পারে। যেমন তোমরা মাইক্রোবায়োলজিতে হয়তো বা পড়ে থাকবে যে ওয়ান অফ দ্য মেজর কজ অফ সার্ভিসাইটিস, তারপরে তোমার সালফিঙ্গো উফোরাইটিস এবং ভ্যাজাইনাইটিসের কজ হলো নাইজেরিয়া গনোরি। নাইজেরিয়া গনোরি থেকে আমাদের এই 4টা ধরনের কমপ্লিকেশন বা 4 ধরনের যে ডিজিজ আছে এটা হতে পারে। তারপর হতে পারে কি সাইকোলজিক্যাল কি হতে পারে, যেটা আমরা পরীক্ষা ইনভেরিয়েবলি অনেকেরই জিজ্ঞেস করে যে ভ্যাজাইনিসমাস মিনস ইজ এ পেইনফুল ভ্যাজাইনাল কন্ট্রাকশন এনি টাইপ অফ সেক্সুয়াল অ্যাক্ট। সেখানে আমাদের ইন কেস অফ এটা অনেকের ব্রাইডগ্রুম ব্রাইড যে হয় ফার্স্ট ম্যারেজের ক্ষেত্রে দেখা যায় যে অনেক মহিলারই যে পেইনফুল ভ্যাজাইনাল স্পাজম হয়, সেটাকেই বলতেছে ভ্যাজাইনিসমাস। আর মেইলে যেটা হয় যে ফিল ফিয়ার অফ পারফর্মিং দ্য সেক্সুয়াল অ্যাক্ট, ঠিক আছে, সেখানে হয় তোমার টিমিডিটি। আর ফিমেলে এটাকে আমরা বলি ফ্রিজিডিটি, ঠিক আছে। তাহলে আমাদের জিজ্ঞেস করবে যে হোয়াট আর দ্য ফিয়ার ইন কেস অফ condition in male is known as timidity and in case of female it is known as frigidity. এখন আসা হলো যে আমাদের sterility in case of what are the cause sterility in case of মেলের কী কারণে sterility হতে পারে। আর এই ক্ষেত্রে অনেকগুলো কারণ হতে পারে, যেমন ধরো যে আমাদের একই কথা ইম্পর্টেন্সির যেগুলো বললাম যে কনজেনিটাল অ্যানোমেলিসের কারণে হতে পারে, এনি লোকাল ডিজিজের ভিতরে ইনফেকশন হতে পারে, সিস্টেমিক ডিজিজের ভিতরে হতে কার্ডিয়াক ডিজিজ, মেটাবলিক ডিসঅর্ডার, ঠিক আছে। এখান থেকেও আমাদের স্টেরিলিটি হতে পারে। এর ভিতর অন্যতম স্টেরিলিটির যেটা কজ আবারও যেটা বলতে হয় সেটা হলো ডায়াবেটিস মেলাইটাস থেকে আমাদের স্টেরিলিটি এবং ইম্পর্টেন্সি দুটাই হয়। যদি তোমাদের কোশ্চেন থাকে রিটেনে বা ভাই শর্ট নোট যে মেনশন দ্য কজ অফ স্টেরিলিটি অর কজ অফ ইম্পর্টেন্সি ইন কেস অফ মেল, সেই ক্ষেত্রে তোমাদের বলতে হবে এই সেম কজগুলো, অল আর সেম বোথ ইন কেস অফ স্টেরিলিটি অ্যান্ড তোমার ইম্পর্টেন্সি ইন মেল। এখন আমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট টপিকস আছে। এর ভিতরে একটা ইম্পর্টেন্ট টপিকস হলো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কি, যে আর্টিফিশিয়ালি ইন্ট্রোডিউসিং অফ সিমেন বাই এ ডিভাইস ইনটু ওমেন্স uterus through the vagina when the pregnancy is not obtained by normal sexual act। তো নর্মাল সেক্সুয়াল অ্যাক্ট দ্বারা যদি প্রেগনেন্সি বা কনসেপশন বা তোমার প্রেগনেন্সি করতে না পারে কোনো ফিমেল, সেই ক্ষেত্রে তোমার আমরা যে একটা প্রসিডিউর হয় আমাদের অ্যাসিস্টেড যে রিপ্রোডাকশন বলে একটা টপিক আছে, যে অ্যাসিস্টেড রিপ্রোডাকশন হলো যে কীভাবে একজন রিপ্রোডাকশন করা যায়। এর ভিতরে অন্যতম একটা হলো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। সেই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কীভাবে করা হয়, যে আর্টিফিশিয়ালি এনি ডিভাইস ইউজুয়ালি সিরিঞ্জের মাধ্যমে থ্রু দ্য ভ্যাজাইনা ইনটু দ্য ইউটারাসে আমরা সিমেন দেই, যেখানে ফিমেল ইজ দেয়ার ওভাম ইজ ম্যাচিউরড অ্যান্ড দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্য ফিমেল ওভাম। যে ওভাম ঠিকমতোই প্রোডাকশন হচ্ছে এবং ঠিকমতোই সেটা ম্যাচিউর হয়ে ইউটারাস আসতেছে, কিন্তু দেয়ার ইজ এ সাম ডিফেক্ট ইন মেল পার্টনার হুইচ মে লিডস টু তোমার স্টেরিলিটি। তো সেই ক্ষেত্রে আমরা অনেক দেশেই এই স্টেরিলিটি করা হয়।
বাট ইন আওয়ার কান্ট্রি স্টেরিলিটি ইজ নট পসিবল। এই কোশ্চেনটা তোমাদের ভাইবা জিজ্ঞেস করা হবে, হোয়াই তোমার artificial insemination is not possible in our country, why? এটা নাম্বার 1 কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করবে। তখন তোমাদের অনেকেই বলো যে রিলিজিয়াস পারপাস, এই অবশ্যই রিলিজিয়াস ওয়ান অফ দ্য কজ, বাট মেইন কজটা কি? মেইন কজটা হলো যে আমাদের আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করার যে আইন, সেই আইনটি নেই। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করতে হলে আমাদের প্রথমত একটি আইন লাগবে, যেটা আমাদের বাংলাদেশে নেই, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা যায়। এই সম্পর্কে তোমরা অনেক সিনেমা দেখেছো বা অনেক আর্টিকেল পড়েছো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা সম্ভব, বিকজ দে হ্যাভ ল রিগার্ডিং দিস artificial insemination. But in our country, artificial insemination is not possible because we have no law regarding artificial insemination. এই কথাটা তোমাদের পরীক্ষায় ভাইভায় অ্যান্সার বলতে হবে। অবশ্যই এই কোশ্চেনটা তোমাদের জিজ্ঞেস করবে, এটা 5 স্টার কোশ্চেন, যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কেন বাংলাদেশে করা যায় না। মূল কারণ হলো আমাদের আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করার জন্য যে আইন, সে আইন নাই। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন যদি করতে হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের একটা আইন পাস করতে হবে। তখন কোশ্চেন আসে, এই আইনটা কোথায় পাস হবে? তোমরা অনেকেই বলো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। নো, আমাদের আইন পাস করার বা আমাদের সংবিধানে কোনো আইন অ্যাড করার যে এখতিয়ার, সেটা কোথায়? সেটা সম্ভব হলো জাতীয় সংসদে। জাতীয় সংসদে একটা বিল আনতে হবে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন রিলেটেড, দেন এই বিল উইল বি পাসড ফ্রম দ্য আওয়ার অনারেবল মেম্বার্স অফ পার্লামেন্ট ইয়ার। তারা অ্যাপ্রুভ করলে সেই বিলটা আমাদের থ্রু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টের অনুমতি যাবে। প্রেসিডেন্ট যখন সিগনেচার করবে তখন আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কী হবে? অ্যাপ্রুভ হয়ে যাবে। তখন অফিসিয়ালি ইন আওয়ার কান্ট্রি ক্যান ডু আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। ঠিক আছে, এই অ্যান্সারটা তোমাদের ভাই পরীক্ষায় বলতে হবে। এখন হলো যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কয় ধরনের? আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হলো 3 ধরনের। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বাই হাজব্যান্ড, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বাই ডোনার, আর আরেকটা আছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন মিক্সড অর হোল। মিক্সড মানে হলো ডোনারের কিছু এবং হাজব্যান্ডের কিছু দেওয়ার জন্য মিক্স করে সেখানে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা হয়। এখন দেখা যায় যে হাজব্যান্ড পুরোপুরি অ্যাজোস্পার্মিয়া, মানে তার স্পামই ঠিকমতো ডেভেলপ করে না, সেক্ষেত্রে এই তোমার মিক্স করে কোনো লাভ হবে না। সেক্ষেত্রে তোমার আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বাই ডোনার করতে হবে। বা দেখা গেল যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বাই হাজব্যান্ড করা হচ্ছে, এখানে সমস্যা কি? হাজব্যান্ডের তার ইম্পর্টেন্সি আছে কিন্তু সে পোটেন্ট, মানে ইম্পর্টেন্সি আছে কিন্তু তার স্টেরিলিটির কোনো সমস্যা নেই, তার অ্যাজোস্পার্মিয়া নেই, বা তার স্পাম কাউন্ট ইজ রিজনেবলি ওকে, দেন ইউ ক্যান পারফর্ম দ্য আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বাই হাজব্যান্ড। বাট ডোনারে যেখানে একবারই অ্যাজোস্পার্মিয়া হাজব্যান্ডের, সেক্ষেত্রে আমাকে ডোনার সিলেক্ট করতে হবে। তখন ডোনার সিলেক্ট করার কয়েকটা ক্রাইটেরিয়া আছে। ডোনারকে অবশ্যই অ্যাডাল্ট হইতে হবে, তার বয়স অবশ্যই 18 বছরের উপরে হইতে হবে, এবং অ্যাভারেজলি তার এজ 25 থেকে 35 হইতে হবে, এবং সে অবশ্যই ম্যারিড হইতে হবে, এবং ম্যারিড হওয়ার পাশাপাশি সে যে আর্টিফিশিয়াল ডোনেশন করতেছে সিমেন, সেটা অবশ্যই তার ওয়াইফের কনসেন্ট থাকতে হবে। তাহলে ফার্স্ট অফ অল তার এজ অবশ্যই তাই সে ফিজিক্যালি ফিট হইতে হবে, এবং তার এজ ইন বিটুইন 25 to 35 হইতে হবে। নেক্সট হলো হি মাস্ট বি ফ্রি ফ্রম এনি টাইপ অফ ডিজিজ। ঠিক আছে, যে কোনো ডিজিজ থেকে তার স্বাস্থ্য পরীক্ষা করে শিওর হতে হবে তার কোনো ধরনের ডিজিজ নেই। আর কি, তার অ্যাটলিস্ট 2 হেলদি চিলড্রেন থাকতে হবে। কারণ প্রমাণ হলো যে তার ফিজিক্যালি হেলদি এবং মেন্টালি হেলদি যদি চাইল্ড না থাকে, এখন তার আর্টিফিশিয়াল ইনডোনেশন করলাম, সেখান থেকে যদি আমার একটা কনজেনিটাল অ্যানোমালিস বা অ্যানি ডিফেক্টেড চাইল্ড ডেভেলপ হলো, সেই বাচ্চাটাকে তো আর যাকে আমরা আর্টিফিশিয়াল তারা নিতে চাবে না।
তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা করতে হবে যে তার ফিজিক্যালি এবং মেন্টালি কোনো ডিফরমিটিস নেই, এবং তার এটা কিভাবে অবজার্ভ করা যাবে, অ্যাটলিস্ট তার 2টা ভায়াবল চিলড্রেন থাকতে হবে। তাদেরকে অবজার্ভ করলে আমরা বুঝতে পারবো এই ব্যক্তির ফিজিক্যালি, মেন্টালি এবং জেনেটিক্যালি কোনো ডিফেক্ট নেই। দ্যাটস ওয়াই হি হ্যাজ 2 হেলদি চাইল্ড। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার বা ডমিনেন্ট যে ডিসঅর্ডারগুলো আছে এগুলো আমাদের 50% বাচ্চা, এর জন্য 2টা বাচ্চা দেখতে হয়। যে দেখা যায় যে প্রথম বাচ্চার ক্ষেত্রে এই কনজেনিটাল বা জেনেটিক্যাল যে অ্যাবনর্মালিটি ডিজিজগুলো একটা এক্সকেপ করলে হইলো, কিন্তু 50% দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে হতে পারে। সেক্ষেত্রে 2টা যদি সুস্থ সবল বাচ্চা থাকে সেক্ষেত্রে বোঝা যাবে যে এই লোকের থেকে যদি স্পাম ডোনেশন নেওয়া হয় বা ডোনেশন করে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা হয়, সেক্ষেত্রে এখান থেকে কোনো কনজেনিটাল বা ডিফেক্টিভ বা জেনেটিক্যাল অ্যাবনর্মালিটিস ডেভেলপ হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি আমি এমন একজনের ব্যক্তির থেকে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করব যাতে যে কাপলকে আমি এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করছি দেখতে হবে যে তাদের রেস রিলিজিয়ন কাছাকাছি হয়। কারণ দেখা গেল যে আমি একজন নিগ্রোর কাছ থেকে আর্টিফিশিয়াল সিমেন্ট নিয়ে একজন ককেশিয়ানের কাছে দিয়ে গেলাম, তো ব্যাপারটা কেমন হলো? তো এই ক্ষেত্রে তো পুরো ব্যাপারটাই অন্যরকম হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই তার রেস এবং রিলিজিয়ন সিমিলারিটি থাকতে হবে, কাছাকাছি হইতে হবে। এবং পাশাপাশি কী করতে হবে যে আমার আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করার আগে তার সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এবং আর্টিফিশিয়াল ইনসেমিনেশন থেকে আমাদের অনেক মেডিকেলিক্যাল কোশ্চেন অ্যারাইজ হতে পারে। কী হতে পারে? যে তোমার নালিটি অফ ম্যারেজ হতে পারে, ডিভোর্স হতে পারে, অ্যাডাল্টারি হতে পারে। এই কোশ্চেনগুলো তোমাদের জিজ্ঞেস করতে পারে যে হোয়াট আর দ্য মেডিকেলিক্যাল অ্যাসপেক্ট অফ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। তখন তোমাদের বলতে হবে ম্যারিজ, ডিভোর্স, নালিটি অফ ম্যারিজ, অ্যাডাল্টারি, ঠিক আছে, রেপ, এই কথাগুলো আমাদের বলতে হবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমাদের ইম্পর্টেন্সি, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এবং স্টেরিলিটি থেকে আমাদের কী কী পড়তে হবে। সো আশা রাখি তোমরা এই টপিকসগুলো ঠিকমতো পড়বে এবং ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাও এভাবে ফলো করলে আশা রাখি তোমরা ভালো ফল আশা করতে পারো। ধন্যবাদ।